মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটময় বলে উল্লেখ করে এরই মধ্যে দোয়া চেয়েছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সব মিলিয়ে আজকে তার যে অসুস্থতা, এই অসুস্থতার যে অবস্থান সেটি নিয়ে মূলত এই এভারকেয়ার হাসপাতালের সামনে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, একই সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা এরই মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। তার শারীরিক অবস্থা কি সেটি জানবার জন্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা তার শারীরিক অবস্থা কোন পর্যায়ে আছে সেটি আমরা জানিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়াচ্ছেন এবং তার সংকটময় অবস্থা নিয়ে নানা ধরনের সংবাদ কিংবা নানা ধরনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যদিও বিএনপি এবং একই সঙ্গে এখানে তার চিকিৎসার সঙ্গে যারা জড়িত তারা বলেছেন যে কোনো ধরনের গুজবে কান না দিয়ে দায়িত্বশীল আচরণ করবার জন্য একই সঙ্গে দায়িত্বশীল ব্যক্তিদের বরাত দিয়েই যেন কোনো তথ্য প্রকাশ করা হয় তেমনটিই বলা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা যখন আপনাদের সঙ্গে কথা বলছি তার ঠিক কিছুক্ষণ আগে এই এলাকায় জামায়াতের যিনি মনোনীত প্রার্থী আছেন তিনি কথা বলছিলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি যেটি বলছেন যে এখানে তিনি ভেতরে গিয়েছিলেন, তার ফেলো কলিগ মানে সাবেক যারা সহকর্মী এই হাসপাতালে যারা চিকিৎসা দিচ্ছেন বেগম খালেদা জিয়ার তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে জায়গায় আছে তার চেয়ে অবনতি হয়নি। তার অবস্থা দীর্ঘদিন ধরেই আপনারা জানেন যে নানা ধরনের অসুস্থতার মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া যাচ্ছিলেন। আপনারা জানেন যা তার লিভার, কিডনি, হৃৎপিণ্ড সহ ডায়াবেটিস একই সঙ্গে বার্ধক্যজনিত নানা ধরনের অসুখ তার রয়েছে, সেই চিকিৎসাগুলোও চলছিল। এরই মধ্যে আপনারা জানেন যে তার লিভার ট্রান্সপ্লান্টেরও কিন্তু কথা বলা হচ্ছিল। সেই লিভার প্রতিস্থাপন বাংলাদেশে সম্ভব নয়, বিদেশে করতে হবে এবং তার যে বয়স বিবেচনা সেগুলোও কিন্তু বারবার এখানে আনা হচ্ছিল। তবে এখন এই বিষয়গুলোর বাইরেও এখন যখন এখানে হাসপাতালে ভর্তি হয়েছে, বিশেষ করে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন সারা দেশবাসীর কাছে তার প্রার্থনা কিংবা তার মঙ্গল কামনা করেছেন, সুস্থতা কামনা করেছেন, তারপরে এক ধরনের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ, এক ধরনের জানার আগ্রহ চিকিৎসার ব্যবস্থা করছেন। এর বাইরে আরেকটি বিষয় আমি বলে রাখি, কিছুক্ষণ আগে যখন আমি এখানে এসে পৌঁছেছি তখন আমি দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশের উপস্থিতিও কিন্তু একটু বাড়ানো হয়েছে এবং আমরা দেখছি 2 গাড়ি পুলিশ এখানে এসেছেন এবং তারা মূলত এভারকেয়ারের ভেতরে গিয়ে অবস্থান নিয়েছেন। এবং আমি যখন এখানে অবস্থান করতে হচ্ছে এবং ভেতরে যারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার অবস্থা এবং তার শারীরিক অবস্থা জানবার জন্য দায়িত্বশীল যারা আছেন তারা যখন ভিতরে প্রবেশ করছেন তখন আসলে বাহির থেকে এটি দেখার কিংবা বোঝার খুব বেশি সুযোগ আমরা পাচ্ছি না। তবে এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে তার যে শারীরিক অবস্থা সেটি সম্পর্কে তার যে চিকিৎসকরা আছেন তারাই আসলে সর্বশেষ তথ্যটি জানাবেন। তবে উদ্বিগ্ন প্রচুর মানুষ রয়েছেন, তার দীর্ঘদিনের সহকর্মী, একই সঙ্গে বিএনপির নেতৃস্থানীয় যারা আছেন, একই সঙ্গে কর্মী যারা আছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। সব মিলিয়ে এটি এক ধরনের উদ্বেগজনক পরিস্থিতি বলাই চলে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতির জন্য। কেননা আপনারা জানেন যে এরই মধ্যে নানা চড়াই উতরাই পেরিয়ে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর কারামুক্তি, একই সঙ্গে তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেই মামলা থেকে অব্যাহতি, একই সঙ্গে 5 আগস্টের পর তাকে দেশের বাইরে নিয়ে যে চিকিৎসা করা এবং চিকিৎসা শেষে দেশে ফিরে আসা, সব মিলিয়ে দেশের রাজনীতিতে এক ধরনের উত্তেজনা, এক ধরনের আশার সঞ্চার, বিশেষ করে যারা জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত, বিএনপির সঙ্গে জড়িত তাদের মধ্যে এক ধরনের আশা, এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখেছি। এখন সামনে নির্বাচন এবং আপনারা এরই মধ্যে জানেন বেগম খালেদা জিয়া 3টি আসন থেকে নির্বাচন করবেন বলেই দলের পক্ষ থেকে 3টি আসনে তাকে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। সে বিষয়টিও যেমন আছে এবং এই কথা যখন আমরা বলছি ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি যে এখানে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আরও কিন্তু বাড়ছে। একই সঙ্গে আমরা যেটি জানছিলাম যে বিভিন্ন পর্যায়ের
নেতারা যেমন এসেছে এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এসেছে, উপদেষ্টারাও কিন্তু এখানে এসেছেন তার বেগম খালেদা জিয়ার যে সর্বশেষ শারীরিক অবস্থা সেটি জানবার জন্য। এবং আমি যেটি এর আগে বলছিলাম, একজন ব্যক্তির সঙ্গেই আমরা আসলে কথা বলবার সুযোগ হয়েছে এবং তিনি যেটি বলছিলেন, ভিতর থেকে ঘুরে আসবার পর এই এলাকার যিনি জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন তিনি যেটি বলছিলেন যে তার ডাক্তারদের সঙ্গে কথা হয়েছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে অবস্থায় তিনি এখানে এসে যে চিকিৎসা নেওয়া শুরু করেছেন তার চেয়ে খারাপ হয়নি। যদিও আপনারা জানেন যে এরই মধ্যে তার শারীরিক বেশ কিছু জটিলতা আছে, সেই জটিলতাগুলোর কথা আমি বলছিলাম। আমি বিষয়গুলো যদি আরও একবার মনে করিয়ে দেই যে কোন কোন অসুস্থতার মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন পাড়ি দিতে হয়েছে। বিশেষ করে আমরা জানি যে বিগত সরকারের আমলে বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছিল যেন তাকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করার সুযোগ দেওয়া হয়। সেই ধরনের সুযোগ তাকে দেয়া হয়নি এবং ওই সময়ের সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে তার যে শারীরিক অবস্থা এবং যে হাসপাতালে আছেন সেখান থেকেই তার চিকিৎসা করা সম্ভব। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা সে ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখিনি। আমরা যেটি দেখেছি যে পরবর্তীতে যখন বেগম খালেদা জিয়া মুক্ত হলেন 5 আগস্টের পর, তাকে কিন্তু দেশের বাইরে নিয়ে যাওয়া হলো এবং সেখানে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা নেওয়ার পর তাকে দেশে পাঠানো হলো। এবং সর্বশেষ আমরা দেখেছি যে সেনাবাহিনীর অনুষ্ঠানেও কিন্তু আমরা তাকে উপস্থিত হতে দেখেছি এবং সেখানে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে তিনি কুশল বিনিময় করেছেন এবং তার সঙ্গে কথা বলেছেন। সেই ছবিগুলোও কিন্তু আমরা দেখেছি, সেই সংবাদগুলোও কিন্তু আমরা দেখেছি। এর বাইরে আমি যদি ধারাবাহিকভাবে যে বিষয়গুলো রয়েছে বেগম খালেদা জিয়া সম্পর্কে বারবারই বলা হয় বেগম খালেদা জিয়া আপসহীন একজন নেত্রী, কিন্তু তিনি কিভাবে আপসহীন নেত্রী হয়ে উঠলেন, একজন গৃহিণী থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠার যে পথ, সেই পথটুকুর পুরোটা কিন্তু এই যে তার যে পথ পরিক্রমা সেটি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যে কারোরই জন্য অনুপ্রেরণার একটি বিষয়। বিশেষ করে দেশ 3 বার দেশের প্রধানমন্ত্রী, 2 বার দেশের বিরোধী দলীয় নেতা হয়ে এবং দেশকে নেতৃত্ব দেওয়া যে যোগ্যতা, যে জায়গায় নিয়ে যাওয়া, একটি এরকম বাংলাদেশের মতো একটি অনুন্নত দেশকে অর্থনীতির চাকা সচল রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, যে অভিজ্ঞতা কিংবা যে প্রজ্ঞা, সে বিষয়গুলোকেই কিন্তু বারবার সামনে আনা হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়া 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন হত্যা শিকার হন, তার 1 বছরের মাথায় তিনি রাজনীতিতে যুক্ত হন। যখন জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির ভঙ্গুর অবস্থা, দিশেহারা অবস্থা, এরকম একটি সময় সদস্য পদ নিয়ে 1982 সালের, আমি যদি ভুল না করি, 2 জানুয়ারি তিনি বিএনপির সদস্য হিসেবে যোগদান করেন এবং তার 1 বছরের মাথায় তিনি সে দলটির ভাইস চেয়ারম্যানে পদে নিযুক্ত হন। এবং আমি যদি ভুল না করি 1984 সালের 12 জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদে তিনি অধীন হন। একই সঙ্গে সেই বছরই তিনি দলের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন। এরপরের যাত্রাটি কিন্তু আমাদের কম বেশি সকলের জানা, বিশেষ করে যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করেন কিংবা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানেন কিংবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তাদের কাছে এই যে বেগম খালেদা জিয়ার যে আপসহীন পথ চলা সেটি কিন্তু বারবারই অনুপ্রেরণার জায়গা হয়ে এসেছে এবং দলটির নেতা কর্মীরা বারবারই সেই বিষয়টিকেই সামনে নিয়ে আসে। যদি আমি একটু মনে করিয়ে দিতেই চাই যে 1986 সালে এরশাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দেন। একই সঙ্গে ওই 86 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ যে নির্বাচনের আয়োজন করে, সেই নির্বাচন বর্জন করে কিন্তু তৎকালীন আন্দোলনরত স্বৈরশাসনের বিরুদ্ধে যে 3টি দল আন্দোলনে মাঠে ছিল, বিএনপি, আওয়ামী লীগ এবং জামায়াত,
বিএনপি কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেননি 1986 সালে সেই নির্বাচনে, এবং এটি খালেদা জিয়ারই সিদ্ধান্ত ছিল যে তারা যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলনে মাঠে ছিলেন সেই স্বৈরাচারের নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না, কিন্তু তার সেই আন্দোলনের অন্য দুই রাজনৈতিক দল তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করে, এবং যার কারণেই কিন্তু তাকে এখন পর্যন্ত সেই সময়েই আসলে তার সেই নামের পাশে যুক্ত হয় আপসীন নেত্রী। এরপর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে রাজনীতির গতিপথ পরিবর্তন হয়েছে, রাজনীতিতে নানা মেরুকরণ তৈরি হয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক নীতি, তার নীতির জায়গাতে তিনি তার অবস্থান একই রকম রেখেছেন। 2007 সালে 111-এর পরবর্তীতে সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সরকারের সময় কিন্তু বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়, এবং সেই সময় তাকে দেশের বাইরে যাওয়ার জন্য নানা ধরনের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি সেই প্রস্তাব কিন্তু সেই সময় গ্রহণ করেননি, এবং তার বিরুদ্ধে যেসব মামলা ছিল সেই মামলাগুলো তিনি আইনিভাবেই লড়াই করে তিনি জামিনে মুক্ত হন, এবং সেই মামলাগুলো থেকে তিনি খালাস হন, এবং একই সঙ্গে তিনি আবারও রাজনীতির মাঠে সক্রিয় হন, এবং যেটি পরবর্তীতে 2000 আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আরও একবার তার উপর নানা ধরনের রাজনৈতিক যে নির্যাতন সেগুলো শুরু হয়। এবং আপনারা জানেন যে সেই সময় আওয়ামী লীগের 15 বছরে, আমি যদি ভুল না করে থাকি, অন্তত 37টি মামলা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়েছিল, এবং 2018 সালের নির্বাচনের পর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বেগম খালেদা জিয়াকে কারাবন্দী থাকতে হয়েছে। কারাবন্দী থেকেই তাকে চিকিৎসা নেওয়া হয়েছে, এবং 2018 সালে তাকে যখন কারাগারে পাঠানো হয়, আপনারা নিশ্চয়ই জানেন, তখন পুরানো কারাগার বন্ধ করে এই কারাগার কেরানীগঞ্জে নতুন কারাগারে সকল কয়েদিকে স্থানান্তর করা হয়, কিন্তু সেখানে বেগম খালেদা জিয়াকে সেই কারাগারে রাখা হয়, পুরানো কারাগারে। সেখানে কারাগারে কয়েদি হিসাবে, আমি যদি ভুল তথ্য না দিয়ে থাকি, সেখানে কারাগারে কয়েদি হিসাবে বেগম খালেদা জিয়াই একাই ছিলেন, এবং এটিও এক ধরনের কারাগারে রাখার পাশাপাশি আরও এক ধরনের নির্যাতন বলেই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময়ে কিন্তু বলে এসেছে যে এরকম একটি বড় কারাগারের মধ্যে একজন কয়েদিকে রাখা, নানাভাবে তাকে মানসিকভাবে দুর্বল করা এবং তাকে নানাভাবে আপোষ করানোর যে পায়তারা, সেটি কিন্তু বিভিন্ন সরকারের বিভিন্ন সময়ই ছিল, কিন্তু তিনি তার নীতিতে অবিচল ছিলেন। যদি আপনাদের একটু মনে করিয়ে দিই 2014 সালের নির্বাচনের কথা, যে নির্বাচনে বিএনপি যুক্ত হলো না। বিএনপি কেন যুক্ত হলো না? এই নির্বাচনের আগে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, এবং ওই অবস্থাতেই তারা নির্বাচনের দিকে এগোতে থাকে। তারপরেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তার যে আন্দোলন, তৎকালীন যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান ছিল, এবং তারা ঘোষণা দেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না করলে নির্বাচনে যাবে না। এবং সেখানে কিন্তু 2014 সালের নির্বাচনে বিএনপি দল হিসেবে কিন্তু সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেননি। তো এই ধরনের নানা আপোষহীন যে নীতি, সেই নীতির কারণেই বেগম খালেদা জিয়াকে আপসী নেত্রী হিসাবে বিভিন্ন সময় ভূষিত করা হয়েছে। বিশেষ করে তার দলের নেতাকর্মীরা তাকে আপসী নেত্রী হিসাবেই সামনে আনতে পছন্দ করেন। এবং এখন আজকের কথা যদি আমি বলি, যে এখন তার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা যতদূর জানি তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে অর্থাৎ আইসিইউয়ে তিনি তার চিকিৎসা চলছে, এবং এই চিকিৎসা চলার মধ্যে দিয়ে আজকে সকালবেলা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে তিনি তার বক্তব্যে জানান যে বেগম খালেদা জিয়া সংকটময় অবস্থার মধ্যে আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চান। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও একই ধরনের বক্তব্য রাখেন। তারপর থেকেই মূলত এক ধরনের গুঞ্জন, এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়েছে, যা বিভিন্ন সামাজিক মাধ্যমে সেটি আরও অনেক ডালপালা ছড়িয়েছে। যদিও এখানে যারা চিকিৎসার সঙ্গে জড়িত, যাদের বিভিন্ন চিকিৎসকের বরাতে আমরা বিভিন্ন নেতাকর্মীর মাধ্যমে যেসব তথ্য পাচ্ছি, তাতে যেটি বলা হচ্ছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগে থেকেই সংকটাপন্ন ছিল।
তিনি যে অবস্থায় এই হাসপাতালে এসে আছেন তার চেয়ে এখন পর্যন্ত সেই পর্যায়ে স্ট্যাবল আছে, তাকে সুস্থ বলা যাচ্ছে না, তাকে উন্নতও বলা যাচ্ছে না। তিনি যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছেন সেখানে আছেন, তার চেয়ে বেশি অবনতি হয়নি। ফলে এই অবস্থার মধ্যে দিয়ে তারা বারবার অনুরোধ করছেন দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, দায়িত্বশীল অর্থাৎ দলের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন কিংবা চিকিৎসক যারা আছেন, তাদের বক্তব্যের বাইরে কোনো তথ্য যেন বিশ্বাস কিংবা এটি প্রচার না করা হয়, সেই ধরনের অনুরোধ বারবারই এখানে জানানো হচ্ছে। তবে আমরাও এখানে অপেক্ষায় আছি, আমরা আমরা অপেক্ষা করছি যে এখানে হয়তো কোনো চিকিৎসক কিংবা বেগম খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যারা জড়িত আছেন তারা কেউ এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং সবার যে উৎকণ্ঠার জায়গা, সেই উৎকণ্ঠার জায়গাটি আসলে কিছুটা হলেও আশ্বস্ত করবেন এবং একটি সঠিক তথ্য আমরা এখান থেকে জানতে পারবো।